হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ভিডিওটি তোমাদের ক্লাস 12-এর নিউট্রিশন বিষয়ে যে সাজেশন সিরিজ চলছিল তার আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখো তোমাদের ফার্স্ট ইউনিটের লাস্ট চ্যাপ্টার সাধারণ কিছু রোগের পথ্য ও চিকিৎসা, এই যে চ্যাপ্টারটা থেকে, এটা অনেকটা বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের জন্য 2 নাম্বার আর 5 নাম্বারের প্রশ্ন নিয়ে এসেছি। 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর সহ রয়েছে আর 5 নম্বরের প্রশ্নগুলো এমনি রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে গেলে তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্পফুল হবে, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তর সহ দেওয়া রয়েছে, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমাদের সামনে কিন্তু পরীক্ষা, এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেগুলো আমি সলভ করিয়ে দিয়েছি, তারও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই সমস্ত লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিও। আর এই সিরিজ যদি তোমরা দেখে যাও তোমাদের কিন্তু নিউট্রিশন পরীক্ষা খুব ভালো হবে, এটা আমি কথা দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে তোমাদের। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো 30টা মতো প্রশ্ন রয়েছে, তো চলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো পথ্য কি এবং পথ্যের দুটো কাজ লেখো। এখানে কিন্তু তোমাদেরকে 2 নম্বরের এত বড় প্রশ্ন দেবে না, তোমাদেরকে হয় পথ্য কি দেবে বা পথ্যের দুটো কাজ লেখো এরকম দেবে। আমি তোমাদেরকে অ্যাটাচড কোশ্চেন দিয়েছি যাতে তোমাদের প্রিপারেশনটা একটু বেশি হয়। দেখো প্রথম, তাহলে পথ্য কাকে বলা হয়? কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ, শারীরিক অসুস্থতা ইত্যাদির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যে খাদ্যবস্তু নির্বাচিত করা হয় এবং যার মাধ্যমে কি হয়, ওই ব্যক্তির পুষ্টি উপাদানকে সমৃদ্ধ করা হয়, সেই যে খাদ্যগুলোকে বলা হয় পথ্য। বিভিন্ন মানুষের বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা যায়, এছাড়াও কোনো লিঙ্গভেদে বা বয়স অনুপাতে প্রত্যেকটা মানুষের কিন্তু শক্তির চাহিদা একই থাকে না, সেই জন্য সবার কিন্তু আলাদা আলাদা পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, সেটাকেই বলা হয় পথ্য। মানে যে যার প্রয়োজন অনুযায়ী যে পুষ্টির চাহিদা সেটাকেই বলা হয় পথ্য। তো এই পথ্যর কাজ কি? পথ্য সাধারণত রোগীদেরকে দেওয়া হয়। তো এই পথ্য রোগ নিরাময় করতে সাহায্য করে, রোগীর দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ করতে সাহায্য করে। তো এরপরে রয়েছে, দেখো সম্পূর্ণ তরল পথ্য থেকে আমরা কত শক্তি ও প্রোটিন পেয়ে থাকি। তো এখানে এই যে সম্পূর্ণ তরল পথ্য, এটা পথ্যের একটা প্রকৃতি। তো তোমাদের দেখবে পথ্যের অনেক টাইপস রয়েছে, এটা তোমাদের বড় কোশ্চেনে দেওয়া রয়েছে। ওই পথ্যের টাইপসগুলো এবং কোন টাইপসের পথ্যের পথ্যের মধ্যে কি কি পথ্য কোন টাইপসের মধ্যে আছে, যেমন সম্পূর্ণ তরল, সম্পূর্ণ কঠিন, অর্ধ কঠিন, এরকম তোমাদের বিভিন্ন পথ্য দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পথ্য থেকে কত পরিমাণ ক্যালোরি, কত পরিমাণ প্রোটিন পাওয়া যায়, কোন সময় কোন রোগীকে কোন পথ্য দেওয়া হয়, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। তো এই প্রশ্নটার উত্তর দেখো, যে সম্পূর্ণ যে তরল পথ্য, যেমন ধরো ডাবের জল, ফ্রুট জুস বা দুধ, এইগুলো সম্পূর্ণ তরল পথ্য। এগুলো থেকে আমরা কত শক্তি, কত প্রোটিন পেয়ে থাকি। তো এরকম ধরনের যে সম্পূর্ণ তরল পথ্য থেকে আমরা 1200 কিলোক্যালোরি শক্তি এবং 35 গ্রাম প্রোটিন পেয়ে থাকি। নেক্সট রয়েছে, দেখো নরম পথ্য বা সফট ডায়েট কাকে বলা হয়। তো নরম পথ্য বা সফট ডায়েট বলতে কি বোঝো? এখানে দেখো নরম পথ্য বলতে বোঝায় নরম প্রকৃতির সহজ পাচ্য, মানে সহজে হজম হয় সেই ধরনের খাদ্য, যাতে কম খাদ্যতন্তু রয়েছে, কম মশলা থাকে এবং সংক্রামক রোগ বা অপারেশনের পরবর্তী সময়ে যখন রোগীদের খাদ্য চেবাতে অসুবিধা হয় তখন কিন্তু এই খাদ্যগুলো দেওয়া হয়। তো যেমন এর উদাহরণ দেখো, নরম পথ্যের উদাহরণ দিয়েছি গলানো ভাত, শাকসবজি, পুডিং, মিহি করে গুঁড়ো করা দানা শস্য, এরকম ধরনের যে উপাদানগুলো সব সফট ডায়েটের মধ্যে আসে। তোমাদের নরম পথ্য কাকে বলে না দিয়ে সফট ডায়েটও দিতে পারে, তো সেক্ষেত্রে একই উত্তর হবে। তো নেক্সট রয়েছে, দেখো ডায়েট থেরাপি বলতে কি বোঝো। ডায়েট থেরাপি বা এটাকে যদি থেরাপিউটিক ডায়েট বলা হয়, তো দুটোর কিন্তু উত্তর একই হবে। তো ডায়েট থেরাপি কাকে বলা হয়? এই যে বিভিন্ন মানুষ রোগে আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হলে পথ্যের মাধ্যমেও কিন্তু চিকিৎসা করা সম্ভব, পথ্যের মাধ্যমেও রোগীর রোগ নিরাময় করা সম্ভব। এই যে থেরাপি, যে থেরাপিতে খাদ্য বা সঠিক পথ্যের মাধ্যমে রোগীর রোগ নিরাময় করা হয়, সেটাকেই কি বলা হয়? ডায়েট থেরাপি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে, দেখো সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয়, মানে কোন কোন রোগীদেরকে এই সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। যেমন দেখো, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, নেফ্রাইটিস, নেফ্রোসিস, গর্ভাবস্থায় টক্সিমিয়া থাকলে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। নেক্সট দিয়েছে, দেখো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, যে পেরিন্টেরাল ফিডিং বা যেটাকে ইন্ট্রাভেনাস ফিডিং বলা হয়,
তো এই ফিডিং বলতে কি বোঝো? দেখো এটা একটা বিশেষ মানে কিছু বিশেষ অবস্থা যখন আমাদের মানে কোনো কারণে কোনো ব্যক্তির শরীরে মুখ বা গলবিলে ক্যান্সার হয়, আগুনে মারাত্মকভাবে পুড়ে যায় বা কোনো অপারেশন হয় যেখানে রোগী অচেতন অবস্থায় থাকে, তো সেই সময় কি হয়, রোগীকে সরাসরি তো খাদ্য দেওয়া যায় না, তখন তার শিরার মাধ্যমে পথ্য তরল আকারে শরীরে প্রবেশ করানো হয়। এটাকে বলা হয়, যেহেতু শিরার মাধ্যমে পথ্য দেওয়া হয়, এই কারণেই এই পদ্ধতিটাকে বলা হয় ইন্ট্রাভেনাস ফিডিং বা পেরিন্ট্রিয়াল ফিডিং। তো এই পদ্ধতিতে রোগীর দেহে শিরার মাধ্যমে গ্লুকোজ, কেলাসিত অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, অপদ্রব্য, স্নেহ পদার্থ ইত্যাদি কিন্তু সরবরাহ করা হয়। নেক্সট রয়েছে দেখো ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। দেখো যখন আমাদের শরীরে ইনসুলিন হরমোনের অভাব দেখা যায়, সেই ইনসুলিন হরমোনের অভাবের কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তখন এই যে রক্তে গ্লুকোজ বা সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যে রোগটা হয় তাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। এই রোগে কি হয়, মূত্রের মাধ্যমে মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আরও যদি গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে তখন সেটা কি হয়, মূত্রের মাধ্যমে গ্লুকোজ নিঃসৃত হয়। এই ঘটনাকে কি বলা হয়, গ্লাইকোসুরিয়া বলা হয়। আর দেখো যেটা ডায়াবেটিস ইনসিপিডাস, এডিএইচ হরমোনের যদি কম ক্ষরণ হয় আমাদের শরীরে, তখন কি হয়, রোগীদের যে বৃক্কীয় নালিকা রয়েছে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে না, ফলে রোগী যত পরিমাণ জল পান করে তার বেশিরভাগটাই মূত্ররূপে দেহ থেকে বেরিয়ে যায়। তখন রোগীকে ঘন ঘন মূত্র ত্যাগ করতে যেতে হয়। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এই রোগে মূত্রের মাধ্যমে খুব বেশি পরিমাণে জল নিঃসৃত যেহেতু হয়ে যায়, এই ঘটনাকে বলা হয় পলিইউরিয়া। তো চলো এর পরের প্রশ্ন কি রয়েছে, দেখো টাইপ 1 ডায়াবেটিস কাদের দেখা যায়? ডায়াবেটিস সাধারণত দু ধরনের হয়, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 কাদের দেখা যায়? সাধারণত 20 বছর বয়সের নিচে শিশুদের টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। এটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। এটা কি কারণে হয়? কারণ এই কম বয়সে যদি ইনসুলিন হরমোনের অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। তো নেক্সট রয়েছে দেখো ডায়াবেটিস রোগের দুটি সমস্যার উল্লেখ করো। ডায়াবেটিস রোগ যাদের দেখা যায় তাদের কিন্তু ডায়াবেটিসের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যা বা রোগের সম্মুখীন তারা হয়। তো কি কি সেই সমস্যাগুলো, তার মধ্যে দুটো সমস্যা এখানে আমরা দেখব। দেখো প্রথম রয়েছে চোখের রোগ। অতিরিক্ত যেহেতু সুগার রক্তে বেড়ে যায় সেই কারণে চোখের শিরায় সমস্যা হয়, রক্তক্ষরণ হয়, চোখের কোণের কোষে জল জমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়। এছাড়া কি হয়, নার্ভের সমস্যা দেখা যায়। সুগার ধীরে ধীরে নার্ভের সমস্যাও সৃষ্টি করে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ডায়াবেটিস রোগীদের দেখা যায়। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে, ড্যাশ ডায়েট বলতে কি বোঝো? ড্যাশ ডায়েট কি? দেখো ড্যাশ ডায়েটের পুরো নাম হচ্ছে গিয়ে ডায়েটারি অ্যাপ্রোচ স্টপ হাইপারটেনশন। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, ড্যাশ এর পুরো নাম কি? তো ডায়েটারি অ্যাপ্রোচ স্টপ হাইপারটেনশন মানে হাইপারটেনশন বা উচ্চ যে রক্তচাপ যেটাকে বলা হয়, উচ্চ রক্তচাপের কারণে হাইপারটেনশন হয়। তো সেই হাইপারটেনশনকে কমানোর জন্য যে ডায়েটারি অ্যাপ্রোচ বা হৃদরোগ বা উচ্চ রক্তচাপ এই সমস্ত রোগীদেরকে যে ধরনের খাদ্য দিলে তাদের এই সমস্যাগুলোর থেকে তারা মানে রিলিজ হবে বা মুক্ত হবে, সেই ধরনের যে পথ্যগুলোকে বলা হয় কি ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, তো বা ড্যাশ ডায়েট। তো এই ড্যাশ ডায়েটে কী কী উপাদানগুলো বেশি দেওয়া হয়? দেখো এই পথের উপাদানগুলো দানা শস্য, সবুজ শাকসবজি, ফলমূল, কম ফ্যাটযুক্ত দুধ ইত্যাদি। নেক্সট রয়েছে দেখো বয়ঃসন্ধিকালে স্থূলতা বা যেটাকে মেদবাহুল্য বলা হয় বা ওবেসিটি বলা হয়। তো বয়ঃসন্ধিকালে অনেকের কি হয়, এই ওবেসিটি রোগটা দেখা যায়। এর কারণ কি? বয়ঃসন্ধিকালে কি হয়, অনেকে অধিক পরিমাণে ক্যালোরি গ্রহণ করে, মানে অধিক খাদ্য গ্রহণ করে, তো সেক্ষেত্রে কিন্তু স্থূলতা দেখা যেতে পারে। এছাড়া কম পরিশ্রম করা, যদি যে পরিমাণ বয়ঃসন্ধিকালে খাদ্য খাচ্ছে তার তুলনায় যদি পরিশ্রম কম হয় সেক্ষেত্রে কিন্তু বয়ঃসন্ধিকালে স্থূলতা দেখা যেতে পারে। নেক্সট দেখো আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রোকাস সূচক কি? ব্রোকাস সূচক বলতে কি বোঝো? তো ব্রোকাস সূচক কাকে বলা হয়? দেখো কোনো ব্যক্তির উচ্চতা সেন্টিমিটারে যদি থাকে সেইখান থেকে 100 বিয়োগ করে তার কি করা হয়, আদর্শ ওজন পরিমাপ করা হয়। এই যে পদ্ধতিকে বলা হয় ব্রোকাস সূচক। ব্রোকাস সূচকের গাণিতিক রূপটা দেখো কি, উচ্চতা যেটা সেন্টিমিটারে রয়েছে সেখান থেকে 100 বাদ দিলে আদর্শ ওজন পাওয়া যায় যেটা কেজিতে। ধরো কোনো ব্যক্তির উচ্চতা হলো 160 সেন্টিমিটার, আর তাহলে সেখান থেকে তার 100 বাদ দিয়ে দিলে তাহলে তার উচ্চতা আদর্শ যে ওজন কত হবে, 60 কেজি। তার মানে 160 সেন্টিমিটার কোনো ব্যক্তির আদর্শ ওজন কত হওয়া উচিত, 60 কেজি। তাহলে এটাকেই বলা হচ্ছে কি ব্রোকাস সূচক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের কোশ্চেনে যাই। দেখো এর পরের প্রশ্ন দেওয়া রয়েছে অ্যানজাইনা পেক্টোরিস বা অ্যানজাইনা পেক্টোরিস কি? তো অ্যানজাইনা পেক্টোরিস কি? এটা হচ্ছে গিয়ে হৃৎপেশিতে রক্ত সঞ্চালন যদি কমে যায় বা অক্সিজেন সরবরাহ কমে গেলে তখন কি হয়, বুকের নিচে ব্যথা অনুভূত হয়। এই ঘটনাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস।
এই অ্যাঞ্জাইনা পেক্টোরিসের কারণে কিন্তু হার্ট অ্যাটাক এরকম সমস্যাও দেখা যেতে পারে। এটা একটা হৃদরোগ যেটা 45 বছরের বেশি বয়স্ক পুরুষদের এবং 55 বছরের বেশি বয়স্ক মহিলাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো গেটে বাত রোগীর পথ্য কেমন হওয়া উচিত। গেটে বাত রোগীদের পথ্য কেমন হওয়া উচিত? দেখো গেটে বাত কাদের হয়? যারা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করে। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করার কারণে তাদের কি হয়, গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হয়, গাঁটে ইউরিক অ্যাসিড জমা হয়ে যায় আর তার কারণে কি হয়, ব্যথা অনুভূত হয়। তো এই ঘটনাকে গেটে বাত বলা হয়। সেই কারণে গেটে বাত যারা রোগী তাদেরকে কিন্তু স্বল্প পিউরিন যুক্ত, স্বল্প নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হয়। নেক্সট রয়েছে দেখো যক্ষা ও টাইফয়েড রোগের জীবাণুর নাম লেখো। খুবই সোজা, তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। যক্ষা রোগের যে জীবাণু সেটা এক ধরনের ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর টাইফয়েড রোগের জীবাণু একটা ব্যাকটেরিয়া যার নাম সালমোনেলা টাইফি। তো চলো এর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পেপটিক আলসার রোগের জন্য দায়ী জীবাণুর নাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। পেপটিক আলসার রোগের জন্য দায়ী যে জীবাণু তার নাম হেলিকোব্যাক্টার পাইরোলি। নেক্সট রয়েছে দেখো দুটি পাক অন্ত্রীয় ব্যাধি বা গ্যাস্ট্রিক ডিসঅর্ডারের নাম লেখো। তো পাক অন্ত্রীয় ব্যাধি দেখো এখানে অনেকগুলো আমি দিয়েছি, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, সিলিয়াক ডিজিজ, এই রকম ধরনের সমস্যাগুলো এসব কিন্তু পাক অন্ত্রীয় ডিজিজের মধ্যে পড়ে। নেক্সট দেখো আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে গিয়ে ব্লান্ট ডায়েট। ব্লান্ট ডায়েট বা স্নিগ্ধ অনুত্তেজক খাদ্য কাকে বলা হয়? তো ব্লান্ট ডায়েট কাদেরকে বলা হয়? যে সমস্ত খাদ্য আমাদের যে পেরিস্টালসিস প্রক্রিয়া হয় সেই পেরিস্টালসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং কি হয়, যান্ত্রিক এবং রাসায়নিক উদ্দীপনা হ্রাস করে আর পিত্তরস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা হবে পিত্তরস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো এর ফলে কি হয়, রোগীর রোগ দ্রুত নিরাময় হয়। এই ধরনের খাদ্যকে কি বলা হয়? স্নিগ্ধ অনুত্তেজক খাদ্য বা ব্লান্ট ডায়েট। তো ব্লান্ট ডায়েটের উদাহরণ দেখো যেমন দুধ, ছানা, মাখন, ক্রিম, তেল মশলা ছাড়া খাদ্য, এগুলো। নেক্সট রয়েছে দেখো ওআরএসের উপাদান। খুব পরীক্ষায় আসে যে ওআরএসের উপাদান বা অনেক সময় কিন্তু ধরো বলে দিল যে বাণিজ্যিক পদ্ধতিতে যে ওআরএস প্রস্তুত করা হয় সেই ওআরএসে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কতটা থাকে বা পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ কতটা থাকে, এগুলো কিন্তু মেনশন করেও দেয়। তো সেই কারণে এই ছকটা ভালো করে মুখস্থ রাখবে যে ওআরএসের উপাদানগুলো কী কী রয়েছে। দেখো সোডিয়াম ক্লোরাইড থাকে 3.5 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম সাইট্রেট থাকে 2.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড থাকে 1.5 গ্রাম, গ্লুকোজ থাকে 20 গ্রাম, জল থাকে 1 লিটার। এটা বাণিজ্যিক পদ্ধতিতে যে ওআরএস প্রস্তুত করা হয় তার উপাদান। নেক্সট রয়েছে দেখো কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধে খাদ্যতন্তুর দুটো ভূমিকা। কী কী? খাদ্যতন্তুর পেরিস্টালসিস যে চলন বৃদ্ধি করে, মলের পরিমাণ বজায় রাখে, মল নরম করতে সাহায্য করে, আর খাদ্যতন্তু কি করে, জল ধরে রাখতে দেহের মধ্যে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো গ্লাইসেমিক সূচক কি? গ্লাইসেমিক সূচক কাকে বলা হয়? প্রতিদিন খাদ্যের মধ্যে যত পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করা হয় তার মধ্য থেকে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট একজন ব্যক্তির রক্তে কতটা পরিমাণ গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে সেই পরিমাপকে বলা হয় গ্লাইসেমিক সূচক। গ্লাইসেমিক সূচকের দেখো যে গাণিতিক রূপ এখানে দিয়ে দিয়েছি। পরীক্ষণীয় খাদ্যের দ্বারা রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি বাই প্রমাণ খাদ্যের দ্বারা রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি ইনটু 100, এটা দিয়ে গ্লাইসেমিক সূচক নির্ণয় করা যায়। নেক্সট রয়েছে দেখো আইবিএস রোগের লক্ষণ। আইবিএস এর পুরো নাম অনেক সময় পরীক্ষায় লিখতে দেয়। আইবিএস এর পুরো নাম দেখো ইরিটেবল বাউল সিনড্রোম। তো এটা কি হলো, এক প্রকার প্রাক অন্ত্রীয় ডিজিজ রোগ, যার ফলে কি হয়, পেট ব্যথা, বদহজম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এরকম সমস্যাগুলো দেখা যায়। এর পরের প্রশ্ন দেখো রয়েছে সিআরএফ কি? সিআরএফ হলো দেখো দীর্ঘদিন ধরে রেচনতন্ত্রের সংক্রমণ, বৃক্কীয় পাথর, উচ্চ রক্তচাপ, গেটে বাত, এই সমস্ত কারণে বৃক্কের স্বাভাবিক কাজ যদি ব্যাহত হয় এবং তাকে কি বলা হয়, ক্রনিক রেনাল ফেলিওর বা সিআরএফ বলা হয়। সিআরএফ এর পুরো নাম লিখতে দিলেও পারবে, পুরো নাম তাহলে কি হয়ে যাবে, ক্রনিক রেনাল ফেলিওর। এক্ষেত্রে রক্তে ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পায়। নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে কোলেলিথিয়াসিস এবং কোলেসিস্টাইসিস কি? কোলেলিথিয়াসিস দেখো পিত্তথলির শোষণ হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে কোলেস্টেরল সঞ্চিত হয়ে পাথর সৃষ্টি হয় অথবা অতিরিক্ত ফ্যাটযুক্ত খাদ্য গ্রহণ করলেও পিত্তথলিতে পাথর সৃষ্টি হয়। একে কি বলা হয়, কোলেলিথিয়াসিস। অর্থাৎ গলস্টোন বা পিত্তথলিতে যে পাথর দেখা যায় সেটাকেই কি বলা হয়, কোলেলিথিয়াসিস। আর কোলেসিস্টাইসিস কি? দেখো দীর্ঘদিন ধরে যদি পিত্তথলির সংক্রমণ হয় বা ধরো এই যে পিত্তথলিতে যদি পাথর সৃষ্টি হয় সেক্ষেত্রে পিত্ত রস প্রবাহিত হওয়ার মানে জায়গা পায় না, সেক্ষেত্রে পিত্ত রস জমা হয়ে
কি হতে পারে, পিত্তথলিতে প্রদাহ হতে পারে এবং মিউকাসের পরিবর্তন ঘটে, পিত্তথলির শোষণ ক্ষমতা কমে যায়। এই ঘটনাকে কি বলা হয়, কোলেসিস্টাইসিস বলা হয়। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো ফিড দ্য ফিভার্স, এই উক্তিটির অর্থ কি? ফিড দ্য ফিভার্স বলতে মানে জ্বরের সময় কি হয়, ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, তার খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব দেখা যায়, তো সেটাকেই বলা হয় ফিড দ্য ফিভার্স। দেখো যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে মাঝারি জ্বরে আক্রান্ত থাকে, তাদের দেহে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব পরিলক্ষিত হয়, ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, সেই পুষ্টির চাহিদা পূরণের জন্য ব্যক্তিকে বেশি পরিমাণে ক্যালোরি, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। তো এটাই হচ্ছে ফিড দ্য ফিভার উক্তিটির অর্থ। নেক্সট রয়েছে দেখো পলিমারিক খাদ্য কাকে বলা হয়। দেখো খাদ্যের উপাদানের ওপর বা পুষ্টিমূল্যের ওপর ভিত্তি করে তিন ধরনের বিশুদ্ধ খাদ্য, যে খাদ্যতে একটাই মাত্র খাদ্য উপাদান থাকে, যেমন ধরো গ্লুকোজ, শুধু গ্লুকোজের মধ্যে কার্বোহাইড্রেটই থাকে। আবার ধরো চিনি বা গুড়, এগুলোর মধ্যে শুধু কার্বোহাইড্রেট থাকে। আবার ধরো মিশ্র খাদ্য উপাদান, যেমন ধরো দুধের মধ্যে প্রোটিন থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে, তো সেই কারণে দুধ হলো মিশ্র খাদ্য উপাদান। আরেক ধরনের হয় পলিমারিক খাদ্য। তো সেই পলিমারিক খাদ্য কাকে বলে এখানে দেওয়া হয়েছে। পলিমারিক খাদ্য হলো অ্যাকচুয়ালি সহজপাচ্য অনুপূরক খাদ্য, যেগুলো পুষ্টিমূল্য বজায় রেখে এবং গ্রহণযোগ্যতা পুষ্টিমূল্য বজায় রেখে এই ধরনের খাদ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা হয়, তাকেই বলা হয় পলিমারিক খাদ্য। তো পলিমারিক খাদ্যের উদাহরণ দেখো হরলিক্স, কমপ্লেন ইত্যাদি। নেক্সট রয়েছে দেখো ডায়ালিসিস কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডায়ালিসিস কিডনির কাজ যখন 90%-এর বেশি ব্যাহত হয়, তখন যে পদ্ধতিতে দেহে উৎপন্ন বজ্র পদার্থ বা ক্ষতিকারক পদার্থ, বিপাকজাত পদার্থগুলোকে দেহ থেকে নির্গত করা হয়, তাকেই বলা হয় ডায়ালিসিস। নেক্সট হচ্ছে দেখো লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তির পথ্য কেমন হওয়া উচিত। তো লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তিদের পথ্য অবশ্যই উচ্চ প্রোটিন, নিম্ন ফ্যাট সমৃদ্ধ হতে হবে। পথ্যে অর্ধ ফ্যাট সমৃদ্ধ দুধ, দানাশস্য, মাছ, ডিম, মাংস ইত্যাদি থাকা প্রয়োজন। নেক্সট দেখো দিয়েছে জন্ডিস কয় প্রকার ও কি কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ডিস 4 ধরনের হয়, হিমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, টক্সিক জন্ডিস। নেক্সট লাস্ট প্রশ্ন 2 নম্বরে দেখো যে সিলিয়াক রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলি। এটা কিন্তু যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে দিতে পারে, যেমন ধরো গেটেপাত রোগ, কোষ্ঠকাঠিন্য রোগ, সিলিয়াক রোগ, যে কোনো রোগের নাম দিয়ে দেবে এবং বলবে এই রোগের গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যগুলির নাম লেখো। তো আমি এখানে সিলিয়াক রোগ দিয়েছি, তোমরা প্রত্যেকটা রোগের কিন্তু গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলি তালিকাগুলো করে রাখবে। দেখো যেমন সিলিয়াক রোগের ক্ষেত্রে গ্রহণীয় খাদ্যবস্তু ছাঁটাই করা চাল, দানা শস্য, মুড়ি, খোসাবিহীন ডাল, সহজপাচ্য সবজি, বিভিন্ন ধরনের ফল, মাছ, মাংস, ডিম ইত্যাদি। আর বর্জনীয় খাদ্যবস্তু কোনগুলো? গমজাত যে কোনো খাদ্য, যেমন আটা, ময়দা, পাউরুটি, এইগুলো, বার্লি, এই সমস্ত খাদ্য বর্জনীয় খাদ্য। তো এগুলো ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন, উত্তর সহ তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম রয়েছে পথ্যের শ্রেণীবিভাগ করো, এটা আগেই বলে দিয়েছি। আর প্রতিটা প্রকার পথ্যের সম্পর্কে আলোচনা করতে বলেছে 1+4। নেক্সট রয়েছে দেখো খাদ্য খাওয়ানোর বিশেষ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, যেমন এই যে টিউব ফিডিং করানো হয়, ইন্ট্রাভেনাস ফিডিং করানো হয়, তো এই ফিডিং যে পদ্ধতিগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট রয়েছে দেখো ডায়াবেটিসের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে দেখো ওবেসিটি বা মেধাধিক্য রোগের কারণ আলোচনা করো, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী। নেক্সট রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় আসে, যে হৃদরোগ নিবারণের জন্য হুইয়ের নির্দেশিকাগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে দেখো গেটেবাত রোগের কারণ আর এই রোগে আক্রান্ত রোগীর পথ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে এখানে, কিন্তু দেখো আমি যত প্রশ্ন তোমাদের দিয়েছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারে বারে পরীক্ষা আসে, তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বুঝতে পারবে। দেখো এ ডিজিজ ডিউ টু হারি, ওরি অ্যান্ড কারি, কোন রোগকে বলা হয়, এই কোন রোগের জন্য এই যে উক্তিটা ব্যবহার করা হয়, এটা সাধারণত পেপটিক আলসার রোগের জন্য ব্যবহার করা হয়। আর এরপরে রয়েছে পেপটিক আলসার রোগে আক্রান্ত ব্যক্তির পথ্য তালিকা প্রস্তুত করে। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়াই থাকে, যে কোনো ধরনের একটা রোগের পথ্য তালিকা প্রস্তুত করতে বলা হয়ে থাকে। সেই জন্য তোমাদের যতগুলো রোগ রয়েছে ওই রোগের যে পথ্য তালিকাগুলো একটু করে জাস্ট দেখে যাবে। যদি অপশনাল প্রশ্ন, তোমাদের অপশান দেওয়া থাকবে, একটা প্রশ্নের অথবা প্রশ্ন দেওয়া থাকবে, যদি না পারো সেক্ষেত্রে কিন্তু পথ্য তালিকাগুলো অল্প একটু দেখে গেলেও অল্প একটু ছক করে লিখতে পারবে। নেক্সট রয়েছে দেখো হেপাটাইটিস রোগের কারণগুলি লেখো, এই রোগে আক্রান্ত রোগীর পথ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ইউরোলিথিয়াসিস কি, এই রোগের কারণ ও লক্ষণ, বৃক্কে পাথর প্রতিরোধী পথ্য কেমন হওয়া উচিত। নেক্সট রয়েছে যক্ষা রোগের কারণ ও লক্ষণগুলি সম্পর্কে লেখো, যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তির পুষ্টিগত চাহিদা সম্পর্কে লেখো। তো এই ছিল তোমাদের 5 নাম্বার আর 2 নাম্বারের সমস্ত প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে
আর যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছো তাদের জন্য থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনেই যেহেতু পরীক্ষা খুব মন দিয়ে প্রস্তুতি নাও। আজকে টাটা।